তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা এবং আল্টিমেটলি আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠক থেকে লাভবান হয়েছে নানানভাবে। তো সেখানে বিএনপি এবং তার এখন শীর্ষ নেতা তারেক রহমানের পরিপক্কতার যে ইমেজ দাঁড়িয়েছে সেটা আপনি কিভাবে করে দেখছেন? তার বর্তমান ইমেজটি কেমন দেখছেন? এখন এটা তার নিজের দলের লোকজন, আসলে সে তো রাজনীতি করেন প্রথমত তার নিজের দলের জন্য, কিন্তু তার জামাতের জন্য রাজনীতি করেন না। তারপর ওভারঅল একটা পারসেপশনের তো ব্যাপার আছে। আপনারা কেমন দেখছেন? কারণ শুরুতেই তো তিনি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী রেজাল্ট আনতে পারলেন না। এখানে মূল ব্যাপার হলো যে তারেক রহমান সাহেব তার দলের মধ্যে এমন একটা কর্তৃত্ব তৈরি করে ফেলেছেন, জনপ্রিয়তা, কর্তৃত্ব এবং ক্ষমতা। এখানে আসলে তাকে চ্যালেঞ্জ করার বা তার সিদ্ধান্তকে অমান্য করার সে ওইরকম কোনো সাংগঠনিক ক্ষমতা কারোরই নেই। যারা চাঁদাবাজি করতেছে এটা বিচ্ছিন্ন ব্যক্তিগত স্বার্থে, এটা ব্যক্তিগত, কিন্তু ধরেন সাংগঠনিকভাবে বিএনপির নেম ফেম ব্যবহার করে তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশের সিঙ্গেল ম্যান নেই। ফলে আসলে উনি যেটা করেছেন তার দলের মধ্যে এটা নিয়ে নেতিবাচক সমালোচনা, কথাবার্তা, এটা অসম্ভব একটা বিষয়। বাইরে যেটা হচ্ছে সেটা হলো যারা তারেক রহমানের আগামীতে তার কাছে মনোনয়ন চান, পদ চান, এমপি পদ চান, মন্ত্রী পদ চান, অন্য ছোট ছোট দল তারাও সমর্থন জানাচ্ছেন, বিকজ তারা তার দয়া দরকার, তারেক রহমান সাহেবের দয়া দরকার, করুণা দরকার, তারা ঝুঁকি নেবেন কেন তাকে এই কাজ করার জন্য। ফলে সবাই যেভাবে তার প্রশংসা করেন, সবাই তারা বলার চেষ্টা করছেন যে স্যার, অনেকে তো এখন তাকে স্যার ডাকেন, দলের ভাই খুব অল্প লোক ডাকে, সবাই তাকে স্যার ডাকেন। তো স্যার আপনি যেটা করেছেন অসাধারণ সুন্দর একটা জিনিস হয়েছে, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এর সাথে ভালো কোনো সিদ্ধান্ত হয় না। এটা দলের মধ্যে এইভাবেই কথাবার্তা হচ্ছে। দলের বাইরে যারা প্রতিপক্ষ তারা রিয়াকশন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এটা তো আমি আগেই বললাম যে এই কারণে যে আমাদের এখন কি হবে। তো এটার প্রতিক্রিয়া ফলাফল পেতে আমাদেরকে আসলে এই জুন মাসের পুরোটা সময় ব্যয় করতে হবে, আরো 2 সপ্তাহ করতে হবে। যদি জুলাই চার্টার করা হয়, জুলাই চার্টার করার পরে যেটা সরকার কৌশল হিসেবে নিয়েছে যে তার একটা পিসফুল টাইম দরকার, এবং সে এমন একটা জুলাই চার্টার তৈরি করবে যে জুলাই চার্টার দেখে জনগণ খুশি হবে, জুলাই চার্টার দেখে এনসিপি, জামাত, অন্যান্য যারা ইসলামিক দল আছে তারা খুবই খুশি হবে, কিন্তু সম্ভাব্য বিএনপি, আওয়ামী লীগ এবং বড় বড় দলগুলো তারা বেজার হবে, মানে ওখানে এমন কথাগুলো থাকবে। তো ওই সময়টিতে ওই জুলাই চার্টারটা সে যদি একবার সাবমিট করতে পারে জনগণের কাছে, তখন সে একটা পপুলার ভোট পেয়ে, পপুলার সমর্থন পেয়ে একটা গণভোটের দিকে কিংবা ধরুন অন্য একটা রেফারেন্ডামের দিকে সে যেতে পারে। তখন বিএনপির যে আসল আন্ডারস্ট্যান্ডিং, তার যে আসল মন মানসিকতা, বা তারেক রহমান সাহেব আসলে ইউনূস সাহেবের সাথে এই বৈঠকটা করে ভুল করেছেন না ভালো করেছেন, এটা ঠিক ওই জুলাই চার্টারটা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বোঝা যাবে আর কি। তবে এখানে যে ঐক্যমত হয়েছে, কথাবার্তা হয়েছে, এগুলো যদি আসলেই বাস্তবায়িত হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, দুই পক্ষই তাদের অঙ্গীকারের প্রতি সমর্থন দেখায়, এবং এখানে যদি অন্য কিছু না থাকে, আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান চলমান যে অচল অবস্থা তার সাথে এটা ভালো হবে, তুলনামূলকভাবে এটা ভালো হবে। কিন্তু এটা যদি কেবলই মাত্র একটা লোক দেখানো হয়, উভয় পক্ষের একটা ব্রিদিং টাইমের জন্য দরকার হয়, টাইম পাসের জন্য দরকার হয়, একে অপরকে চালাকি করার জন্য এটা দরকার হয়, এই বৈঠকটা হয়ে থাকে, তাহলে দুটো দলেরই দুর্ভোগ আছে কপালে। বিএনপিরও দুর্ভোগ আছে, বিকজ তারা বন্ধু হারিয়ে ফেলেছে এবং ফেলবে আরো। আর ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, বন্ধু হারানোর ক্ষেত্রে তার যে রেকর্ড সেটা আরো বাড়বে। এবং এখানে মূল ব্যাপার হলো যে এখানে তো কতগুলো পাওয়ার হাউস আছে, এখানে একটা রাজনৈতিক পাওয়ার হাউস, বিএনপি, জামাত, এনসিপি, দিস এ পলিটিক্যাল ফোর্স। অ্যানাদার ইজ এ মিলিটারি ফোর্স, ক্যান্টনমেন্ট কেন্দ্রিক একটা ফোর্স। আর একটা ফোর্স হলো ব্যুরোক্রেসি, সচিবালয় কেন্দ্রিক একটা ফোর্স। আর চতুর্থ ফোর্সটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী দেশি বিদেশি যারা বন্ধু রয়েছেন। তো আমাদের এই যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এবং 4 কোণা থেকে একটা যাকে বলা হয় ক্ষমতার যে একটা সঞ্চালন লাইন, মনে করেন চারদিকে 4টা আপনার পাওয়ার স্টেশন আছে,
10 মেগাওয়াট করে সেখানে হয়েছে। তো গত 10 মাস ধরে এই 4টি পাওয়ার হাউসের মধ্যে যে তার ছিল, কানেক্টিভিটি ছিল, সঞ্চালন লাইন ছিল, এখন এই তারেক রহমান সাহেবের বৈঠকের পরে এই সঞ্চালন লাইনগুলো সব ছিঁড়ে গেছে। এখন সবকিছু করে আবার রিশাফেল হতে হবে সঞ্চালন লাইনগুলো। জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সঙ্গে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের যে একটা সম্পর্কের কথা শুনছিলাম, সেটা এই সবগুলোই আসলে আগামী 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে এগুলো আবার নতুন করে স্থাপিত, এবং তখন বোঝা যাবে যে এই বৈঠকটা কে কিভাবে নিয়েছেন। যদি দেখি যে না সবাই ইটস ওয়েলকাম, সেনাপ্রধান ওয়েলকাম জানিয়েছেন, এবং তিনি যদি বলেন না ঠিক আছে, আমি তো ডেডলাইন দিয়েছি যে জানুয়ারি মাসের 1 তারিখে একটা নতুন সরকার আসবে, এটা তো রাজনৈতিক দলগুলোর জন্য, তো সেখানে প্রধান রাজনৈতিক দল বিএনপি যদি চায় ফেব্রুয়ারি মাসে, আমার কি বলার আছে, এখন অসুবিধা নেই। তিনি যদি এই কথা বলেন তাহলে কোনো সমস্যা নেই। আর তিনি যদি মনে করেন যে আমি তো এই কথাগুলো বলেছি, আমার তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুগত থাকা উচিত, তাকে সহযোগিতা করা উচিত, তা না করে আমি দেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাইলাম, একটা রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করতে চাইলাম, যা কিছু করেছি বলেছি এ তো বিএনপির জন্য বলেছি বা যারা ক্ষমতা আসবে তাদের জন্য বলেছি, যত নির্বাচন হবে তত হবে। তো আমার সাথে আলাপ আলোচনা না করে আমাকে মাঝপথে রেখে হঠাৎ করে এরকম একটা বৈঠক হলো, তাহলে আমি কি হলাম, আমি ইনঅ্যাক্টিভ থাকবো। এখন এই জিনিসটা যদি তিনি অভিমান করেন, সেটারও কিন্তু ভীষণ রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া হবে আমাদের এই রাজনীতিতে, যেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, হয়তো সপ্তাহ 2 লাগবে টোটাল জিনিসটা করতে। কিন্তু ধরেন তারেক রহমানের বিরুদ্ধে মামলা, তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক, তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন, এই সবকিছু মিলিয়ে একটু জটিলতা আছে কিনা? আমাদের দেশে আসলে কোনো জটিলতা নেই। এটা হলো আমাদের মানুষ হলো ক্ষমতার পূজারী। তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিক কেন, আর যদি 10টা দেশের নাগরিক হন কিছু আসে যায় না, যদি তিনি ক্ষমতা পেয়ে যান। আর যদি তিনি ক্ষমতা না পান তাহলে তার প্রতি পদে পদে বিপত্তি হবে, তিনি বাংলাদেশে আসতে পারবেন না। আর তিনি যদি ক্ষমতা পেয়ে প্রধানমন্ত্রী হন, তার দল সংখ্যাগরিষ্ঠ পায়, তাহলে তিনি কোন দেশের নাগরিক কি না কি এগুলো সবই তখন মানে সবাই আরো এটা নিয়ে জারি গান বানাবে যে আমাদের নেতা এরকম, যে স্বয়ং ব্রিটেনের রাজা চার্লস দ্য থার্ড তিনি ডেকে তারেক রহমান সাহেবের বাসায় দেখা করে তাকে নাগরিকত্ব দিয়েছেন। এত সম্মানের একটা নাগরিকত্ব কি ফেরানো যায়? হ্যাঁ, এইভাবে মানুষ বলতে থাকবে। হ্যাঁ, আমার নেতাকে চেনো, সে কি অবস্থা, তার স্ত্রী অক্সফোর্ড থেকে পাশ করেছেন, হার্ভার্ড থেকে পাশ করেছেন, ক্যামব্রিজ থেকে, মানুষ এভাবে বানাতে থাকে। হ্যাঁ, আপনি এই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, তিনি কি পুরস্কার পেয়েছেন না পেয়েছেন বড় ব্যাপার না, তার যারা ভক্তবৃন্দ তাদের বক্তব্য হলো যে এই মহাবিশ্বে কোনো তৃতীয় বিশ্বের কোনো ব্যক্তি এইভাবে রাজার পুরস্কার পায়নি, একটা সরকার প্রধান বাংলাদেশ থেকে গেছেন, এরকম একটা পুরস্কার পেয়েছেন, উই শুড সেলিব্রেট। এটা হলো বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেল মারানো, এটা হলো ক্ষমতাকে সেলুট করা। তো এখন তারেক রহমানের যা কিছু বদনাম, এখন উনি একটু বিপদে আছেন, চাপে আছেন, এই জন্য আমরা বলার সুযোগ পাচ্ছি। কিন্তু যদি উনি এসে উল্টা আমাকে চাপ দেওয়ার পর আমি তো বলবো, আমি তো তাকে নর্মালি ভাইয়া ডাকি যে কেমন আছেন ইত্যাদি, তখন তো আমি তো তাকে স্যার ডাকবো, হ্যাঁ, যে স্যার আপনি তো ঠিকই করেছেন। এটা হলো আমাদের দেশের স্বাভাবিক ক্যারেক্টারিস্টিক্স। এখন ধরেন জামাত কিংবা এনসিপি এরা এই বৈঠকটাকে স্বাগত জানিয়েছেন, আবার তারা বলছেন যে কি বলে এটাকে, যে জুলাই চার্টারের আগে কিছুই করা যাবে না। হ্যাঁ, জুলাই চার্টারের দিকে তাদের এত কনসেন্ট্রেশন দেওয়ার কারণটা কি? এখানে আসলে জুলাই চার্টারটা তাদের অস্তিত্বের জন্য দরকার, তাদের ইন্ডিপেন্ডেন্টের জন্য দরকার, তাদের সেফ এক্সিটের জন্য দরকার, এটা তাদের জীবন মরণ সমস্যা। এখন তারা যে বৈঠক করছে, বিদেশে যাচ্ছে, যা কিছুই করছে, সেটা হলো আসলে একটা ভয় আতঙ্ক থেকে সময় কাটানোর জন্য। কিন্তু তারা জানে যে নির্বাচন এখন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যে আইন শৃঙ্খলা দরকার, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সমস্ত মিলিটারি পাওয়ার নিয়ে তার বাসার সামনে 100 গজ, পিছনে 100 গজ, চারদিকে 100 গজ তিনি ক্লিয়ার রাখতে পারেন। এখন তার বাসার সামনে এরশাদ যখন বৈঠক করে, তাকে তার লোক মির্জা ফখরুল সাহেবকে টেলিফোন করে তার সাহায্য নিয়ে তার রাস্তা ক্লিয়ার করতে হয়। এরপরে বাংলাদেশে যারা তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন, তারা তো প্রকাশ্যে বলছেন যে বিএনপি যদি সামান্য একটু ধাক্কা মারে তাকে,
ধাক্কা মারে, তাহলে সেনাবাহিনী ছাড়া তাকে ওই বাস থেকে কেউ বের করতে পারবে না। বিএনপির অনেক নেতা বলছেন যে সে এত বিপদে পড়েছে যে তাকে প্লেন চালিয়ে সেই ইংল্যান্ডে গিয়ে তারপর আমার নেতার সঙ্গে দেখা করতে হয়েছে। তো ইট মিনস যে তার নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই এখন প্রশ্নের মুখোমুখি। তো সেখানে তিনি একটা ভালো নির্বাচন করবেন, মানুষজনকে ভোট দিবে, সিল পিটানো হবে না, এ চিন্তা আমাদের বাংলাদেশের একটা তেলাপোকার মাথায়ও আসবে না। তেলাপোকাকে বলেও বিশ্বাস করবে না, মুহূর্তের ভিতরে তার পাখা টাখা সব পড়ে যাবে। আপনি একটা তেলাপোকার মধ্যে সফটওয়্যার ঢুকাই দেন যে বাংলাদেশের এখন যে সার্বিক অবস্থা, এই অবস্থা, এই সফটওয়্যারে তারপরে তারা জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন সম্ভব, নির্দলীয়, নিরপেক্ষ, এবং সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে, অংশগ্রহণমূলক নির্বাচন, 70 to 80% লোক সেখানে ভোট কেন্দ্রে আসবে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। একটা তেলাপোকা বলবে নো নো নো, পাগল হয়ে যাবে 2-3 বার জিজ্ঞাসা করবে। তো এইরকম যে অবস্থা, সেই অবস্থাতে উনি নিজেও জানেন যে এটা সম্ভব না। এই নির্বাচন সুন্দরভাবে করার জন্য টাকা দরকার, এবং আপনি চিন্তা করেন যে একটা নির্বাচন করতে অ্যাটলিস্ট এখানে রাষ্ট্রের, যদি একটা জাতীয় নির্বাচন করা দরকার, রাষ্ট্রের 1,500 থেকে 2,000 কোটি টাকা রাষ্ট্রের লাগবে। আর আমাদের যারা জনগণ প্রার্থী আছেন তাদের খরচ হবে ধরেন আরো প্রায় 10,000 কোটি টাকা। এই 12,000 কোটি টাকাতে আপনি খরচ করবেন, ইকোনমিতে 12,000 কোটি টাকা থাকতে হবে, তো সারপ্লাস থাকতে হবে, তো টাকা আসবে কোত্থেকে? হ্যাঁ, মানুষ তো বসে আছে, রনি সাহেব ইলেকশন করবে, ইলেকশনের সময় কোটি কোটি টাকা খরচ করবে, তাকে আচ্ছা মতো এক্সকিউজ করে আমি কলা খাবো, জামা বানাবো, ঘড়ি কিনবো, মোটরসাইকেল কিনবো ইত্যাদি। তারা তো বসে আছে, এই যে ইলেকশন কেন লাফাচ্ছে কেন? দে উইল গেট মানি। আবার আমি এমপি হবে, এমপি হওয়ার পর মানুষ পাবলিক টিআর পাবে, কাপি খা পাবে, যে যার মতো করে গুনছে। 2 দিন পর যদি দেখা গেল যে আমি দিতে পারছি না, তারা তো আমাকে গালাগালি করবে। আসলে যা কিছু বলি সবকিছুর সাথে তো একটা অর্থযোগ রয়েছে, সেই অর্থটা তো নেই এখন, সরকারেরও নেই, জনগণেরও নেই। এই বাজেটেও কোনো বরাদ্দ নাই। হ্যাঁ, বাজেটে তো কোনো বরাদ্দ আমি দেখিনি, তো বাজেটে কোনো বরাদ্দ নেই, ইত্যাদি ইত্যাদি সবকিছু হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে দেওয়ার মতো টাকাও নেই। তো এখানে নির্বাচনটা বড় কথা নয়, মূল ব্যাপারটা হলো তারা একটা সময় পার করে একটা নিরাপদ পরিবেশ চাচ্ছে, এবং তার জন্য একটা বিপ্লবী সরকার, জুলাই সরকার, এটি যদি হয়ে যায় তাহলে যে সকল প্রশ্ন বিচার করা, সরকার অবৈধ, তারপরে শেষে ইত্যাদি ইত্যাদি যে সকল অভিযোগগুলো করা হচ্ছে একটাও থাকবে না। এই জিনিসগুলো তারা একটা সেফ এক্সিট পেয়ে যাবে। এই জন্য হয় কি, জুলাই চার্টারটা আমাদের আজকে রাতে বেঁচে থাকতে হলে আমাকে ভাত খেতে হবে, তারও বেঁচে থাকতে হলে জুলাই চার্টারটা লাগবে। এই জুলাই চার্টারটা নিরাপদে তৈরি করার জন্য তার একটা পিসফুল টাইম দরকার, এবং সেই টাইমের জন্য এই যে এই বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জাস্ট লাইক এ ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করেছে এবং করবে। অন্ততপক্ষে ধরেন আর 15 দিন 1 মাস তো বিএনপি কোনো কথা বলতে পারবে না, এক্সট্রিমে যেতে পারবে না, বুঝতে পারছেন? বড় জোর ধরেন এরশাদকে যে এখন উনি আন্দোলন করছে, সে যে 7 দিন আন্দোলন করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বলে দেয় যে ঠিক আছে দিয়ে দিলাম, তার তো কোনো ক্ষতি নাই, কিন্তু স্টপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেল। স্টপ হওয়ার পরে এরপর যদি বিএনপি আর একটা পদ চায়, উত্তরের পদ চায়, তখন লোকজনই খারাপ বলবে, এটা বিএনপি খুব খারাপ একটা দল। এই এতদিন দেখো উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন বন্ধ করে যারা জোর করে একটা বয়স্ক মানুষকে এভাবে, সম্মানিত মানুষকে বেজ্জতি করে তারা এটা আদায় করে নিল, এখন আবার উত্তরে তারা সেই জিনিসটা চাচ্ছে। খুবই খারাপ একটা দল। এরকম ভাবে আসলে মানে বিএনপিকে একটা পলিটিক্স এর মধ্যে ফেলে দেওয়া। অনেকে বলছেন যে ডক্টর ইউনূস তারেক রহমানকে 7 বার বিক্রি করতে পারেন, মাত্র 1 বার বিক্রি করেছেন। বিক্রি করার ডক্টর ইউনূসের বুদ্ধি তো আন্তর্জাতিক মানের। আপনি চিন্তা করেন যে একটা লোক, আপনি বিল ক্লিন্টনের মতো মানুষের বন্ধু, হিলারি ক্লিন্টনের সাথে বন্ধু, এর তো মিথ্যা কথা না। একটা মানুষের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক রয়েছে, ইমানুয়েল ম্যাক্রোর সম্পর্ক রয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বন্ধুত্ব রয়েছে। তো আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে একটা সিনেটরের সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, কংগ্রেসম্যানের সাথে যদি আপনার পারিবারিক সম্পর্ক থাকে, আপনার তো গর্বে আপনার আশেপাশে লোকই আসতে পারেন। আপনি নিউ ইয়র্কের মেয়রের বাসায় দাওয়াত খেতে গেছেন, ছবি টবি না দিয়ে আপনি থাকতে পারছেন। আপনি তো পুরো ফাটিয়ে ফেলেছেন যে ঠিক আছে এই দেখো আমি গেছি, মেয়রের বাসায় গেছি। তো সেখানে যদি আপনাকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত করতেন, আপনার গলায় একটা মালা পরিয়ে দিতেন, নিজের হাতে একটা মালা পরিয়ে দিতেন, সুলতানা আপনাকে মানে যাকে বলা হয় লেডি অফ দ্য ল্যাম্প, এরকম একটা পুরস্কার দিলাম, আপনার 2 বছর আপনি খাওয়া দাওয়া আপনার বন্ধ হয়ে যেত, আপনার হাত পা কাঁপত। এখন বারাক ওবামা, আমি তো ওখানে ছিলাম, ওই সময় আমেরিকাতে ছিলাম, বারাক ওবামা নিজে তাকে দাওয়াত করে, এবং ওই সময় আমি ঠিক ওয়াশিংটন ডিসিতে এবং হোয়াইট হাউসে আই ওয়াজ অলসো ইনভাইটেড। তো এখন বারাক ওবামা তাকে যেভাবে
তার গলায় এটা মালায় পরিয়ে দিয়েছেন আমেরিকার সর্বোচ্চ পুরস্কার দিয়ে। তো ওটার একটা গরম আছে না তার শরীরে, ওটার একটা ইগো আছে, ওটার বুদ্ধি আছে। ওই কাজগুলো করার জন্য তাকে তো অনেকগুলো কৌশল নিতে হয়েছে। আমরা যেখানে একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য, আমেরিকার একটা ভিসা পাওয়ার জন্য দরকার হলে মানে জীবন কুরবানি দিয়ে দিই, তো সেখানে আমেরিকার হোয়াইট হাউস থেকে তিনি যা নিয়ে আসছেন তার জন্য তাকে অনেক বুদ্ধি করতে হয়েছে। তিনি বাংলাদেশে বসে এত সমস্যা, তো এত সমস্যার মধ্যেও তার মাথা কতটা কাজ করে, তিনি ব্রিটেনের যে রাজা কিং তার দেওয়া পুরস্কারটা পেলেন। আর সেই পুরস্কারটা তো তারেক রহমান সাহেব পাইতে পারতেন, কিন্তু ইংল্যান্ডে থাকেন, তিনি পাইলেন না কেন? মানে যে পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেলেন সেটা তো তারেক রহমান সাহেব পাইতেন, এটা তো মির্জা ফখরুল পাইতে পারতেন, জামাতের আমির কেউ তো পাইতে পারতেন। এটা তো বেসিক্যালি ম্যাটার অফ নেগোসিয়েশন। এখন ওনাকে বলা হয়েছে বিশ্ব শান্তির জন্য কিনবেন, বাংলাদেশে এত মব হয়েছে, এত কিছু হয়েছে, এখানে বাংলাদেশে শান্তি নেই, উনি বিশ্বের কোথায় শান্তি প্রতিষ্ঠা করছেন গত 1 বছরে বলেন। কিন্তু এই যে পুরস্কারটা তিনি পেয়েছেন, ইটস ওয়ান সর্ট অফ মার্কেটিং কোয়ালিটি, ওয়ান সর্ট অফ নেগোসিয়েশন, ওয়ান সর্ট অফ ব্র্যান্ডিং। তো এটা তো তারেক রহমান, এখন যদি আপনি বলেন যে তারেক রহমান সাহেব এটা পাইল না কেন, শেখ হাসিনা পাইল না কেন, জয় কি এই পুরস্কারটা পাওয়ার তার কি লোভ ছিল না? যদি এই বিপদের সময় পুতুল বা জয়কে এই ব্রিটেনের রাজা এই পুরস্কারটা দিতেন, ইভেন টিউলিপকে এই পুরস্কারটা দিতেন, আওয়ামী লীগের লোকের বাদ্যের সাথে আপনি থাকতে পারতেন লন্ডনে? থাকতেই পারতেন। নিউ ইয়র্ক শহরে দেখতেন যে সব মানুষ গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে যে এইরকম রত্ন, বাংলাদেশের রত্ন, দেশরত্ন শেখ হাসিনা, যাকে এইভাবে ইংল্যান্ডের এই পুরস্কার দিচ্ছে। এই জন্য যদি এই পুরস্কারটার জন্য আওয়ামী লীগকে যদি বলা হয়তো যে 1000 কোটি টাকা দাও, আওয়ামী লীগের লোকজন 1 মিনিটের মধ্যে 1000 কোটি টাকা দিতে রাজি হতো। তো সেই জায়গাটাতে ডক্টর ইউনূস 1000 কোটি টাকা দেন নাই, তো না দিয়ে তিনি এই যে পুরস্কারটা পেলেন, নিশ্চয় তার একটা যোগ্যতা। তো সেই যোগ্যতা আপনি তারেক রহমান সাহেবের তুলনা করা মানে এখানে মানে এটা মানে হচ্ছে না, তুলনা করা যায় না। তিনি অতুলনীয়, আনপ্যারালাল। তারপরে 300-র মতো ডক্টর ডিগ্রি আছে। ক্যান ইউ ফাইন্ড এনি সিঙ্গেল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাজ এই যে 300-র মতো ডক্টর ডিগ্রি আছে? ক্যান ইউ ফাইন্ড এনি ম্যান, সিঙ্গেল ম্যান, এনি নোবেল লরিয়েট ইন দ্য ওয়ার্ল্ড যার জন্য দুনিয়ার সব নোবেল লরিয়েট একসাথে একটা স্বাক্ষর করেছে? একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং নোবেল পুরস্কার হওয়ার পর থেকে আজ পর্যন্ত সমস্ত নোবেল লরিয়েটদেরকে একত্রে বসিয়ে একটা সিগনেচার করে যদি এই গত কয়েকশো বছর কেউ করে থাকে, এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। তা আপনি এর সঙ্গে তারেক রহমানকে তুলনা করবেন কেন? ইজ ইউনিক। এই মহাবিশ্বে মানে অতীতেও ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না, এখনো নেই এবং আগামীতেও থাকবেন না। তিনি বিধাতার একটা অপূর্ব সৃষ্টি, আল্লাহ তাকে আলাদাভাবে একটা যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। আপনি তার সেই মুহূর্তে এখন প্রায় অলমোস্ট 20টার মতো ইউনিভার্সিটির তিনি সম্মানিত চ্যান্সেলর, অনারেবল চ্যান্সেলর। 20 বিগ ইউনিভার্সিটি, মানে এর মধ্যে ইউকের 2-3 ইউনিভার্সিটি আছে। ক্যান ইউ ফাইন্ড এনি বডি ইন বাংলা, মানে ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যারা ভিন্ন দেশের নাগরিক হয়ে তাদেরকে 15-20টা ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি, তারা তাদের চ্যান্সেলর পদে নিয়োগ দিয়ে রেখেছে, অনারারি চ্যান্সেলর। তো কত দেশে নাগরিকত্ব তাকে দিয়ে রেখেছে। কিভাবে এত কিছু পারেন? ওই তো এত কিছু পারেন, আমরা বুঝি না বলি তো আমরা বাঙাল, আমরা বুঝি না বলে আমরা বাঙাল। আমরা শুধু না, আর কেউ তো পারে না, শুধু আমরা না, পৃথিবীর অন্য কেউ তো পারে না, আপনি তো বলছেন। অন্য পারে না বলেই তো তারা ইউনূসকে সম্মান করে, তারা দেখে বলে ওয়াও সো নাইস, সো বিগ। আর আমরা বলি যে ও বিগ কি, সে তো ছোট, আমাদের মতো চান্দা মাছ, আমাদের মতো পুঁটি মাছ, আমাদের মতো তিতপুটি মাছ, আমাদের মতো। আমরা ডক্টর ইউনূসকে আমাদের মতো পুঁটি মাছ মনে করছি, যদি সরপুটিও মনে করতাম তবু না হয় বুঝতাম। এই কারণে তো আমাদের উন্নয়ন হলো না, এই কারণে তো আমাদেরকে নিয়ে স্বয়ং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন যে 7.5 কোটি বাঙালিকে তুমি বিমুগ্ধ জননী রেখেছে বাঙালি করে, মানুষ করে না। আমাদের এখনো মানুষ হতে পারিনি রে ভাই, আমরা এখনো রয়ে গেছি সেই 7.5 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করনি। শেষ করব, জি শেষ করব। এই যদি নির্বাচন হয়, আপনি কি নির্বাচন করবেন? প্রথমত আমি নির্বাচন করব না, সেটা আমি অনেক আগে জানিয়ে দিয়েছি। এই অবস্থাতে নির্বাচন করব না। যদি ভবিষ্যতে একটা ভালো পরিবেশ আসে, যেখানে নির্বাচন হলে এবং পরবর্তীতে ক্ষমতা চলে গেলে জেলে যেতে না হয়, তারপরে শেষে বাড়িঘর ছাড়তে না হয়, জনপ্রতিনিধির বাড়ি দিতে আগুন লাগানো হবে না, এই জিনিসটা না বোঝা পর্যন্ত, আমি অন্তরস্থলে কনফার্ম না হওয়া পর্যন্ত এই নির্বাচনের বা ইলেকশনের এই দিকে আমি তাকাবো না। এটা হলো আমার ব্যক্তিগত
যাকে বলা হয় ডিটারমিনেশন। আমি এখন যেভাবে সেবা করছি, টকশোতে কথা বলছি, ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো, এটা অনেক ভালো, সব দিকে ভালো। আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, ভালো আছে। ভয় কেন, মানে ইলেকশনে তো ভয় কেন? না, এটা ভয় না, বেজ্জতি হওয়ার একটা, মানে আপনি ইচ্ছে করে আপনার এটা তো ভয়ের ব্যাপার না। আমি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমি গত 7 মাসে আমি যে কথাবার্তা বলছি, এবার শেখ হাসিনার বিরুদ্ধে সে 2009 থেকে যে কথা বলছি, আপনি এসে সাহসী মানুষ বাংলাদেশে দেখান তো। সবাই তো পালাই গেছে বাংলাদেশ থেকে, আমি তো পালাই নেই। ঠিক আছে, আমি যাদের সাথে লড়াই করেছি, ফাইট করেছি এই বাংলাদেশে, তাদের সাথে ফাইট করেছে এরকম একটা সিঙ্গেল লোক দেখান তো বাংলাদেশে টিকে আছে। আমি যাদের সাথে এই বাংলাতে 2009 থেকে যাদের সাথে লড়াই করে সংগ্রাম করে ঢাকা শহরে এখনো হাঁটাচলা করছি, তাদের সঙ্গে ফাইট করে একটা সিঙ্গেল লোক এই ঢাকা শহরে আছে, বা ফাইট করার কথা কল্পনা করতে একটা সিঙ্গেল লোক দেখা নেই বাংলাদেশে, দেখাতে পারবেন না। তো যার জন্য এটা তো সাহসের বিষয় না। একটা জিনিস আছে, ইংরেজিতে একটা কথা আছে, তার বাংলা অর্থ হলো নির্বোধ বা বোকা এমন একটা প্রাণী যে ভয়াবহ জায়গাতে, যে সমস্ত জায়গাতে, ডেঞ্জারাস জায়গাতে শয়তান যেতে সাহস পায় না, বোকারা সেখানে চলে যায়। আমি আসলে নির্বুদ্ধিতার বোকার ওই পর্যায়ে যেতেছে, আমি স্পষ্ট দেখতেছি যে এখানে ধরেন একজন সাবির হোসেন চৌধুরীর মতো একজন লোককে হ্যান্ডকাপ করিয়ে কোর্টে নিয়ে লাথি মারা হলো, যেখানে মাশরাফি বিন মুর্তজা, ওয়ান অফ দ্য মোস্ট যাকে বলে পপুলার, জনপ্রিয়, পাবলিক ওরিয়েন্টেড, সে তার একমাত্র অপরাধ আওয়ামী লীগ করেছে, তার বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তো সেখানে আগামীতে আমি বিএনপির মনোনয়ন নিয়ে করি বা যেভাবে করি, আমি যদি একটা ইলেকশন করি আর বিএনপি যদি অকালে ক্ষমতা হারায়, লাথি তো একটাও আমার বাইরে পড়বে না, আমি, আমার স্ত্রী, আমার সন্তান সবগুলোর জীবন হারাম হয়ে যাবে। তা আমার ছেলেকে আমি কেন বিপদে ফেলবো? আমার স্ত্রীকে, এটা তো নির্বুদ্ধিতা না, এটা তো রীতিমতো একটা পাষণ্ডের মতো কাজ। আমি সেই কাজ কেন করতে যাবো বলেন? কখনোই কি কাজ করতে যাবো না। ইটস নট এ ম্যাটার অফ ক্যারেজ, সাহসের, এটা সাহস বা কাপুরুষতার বিষয় না। এটা হলো মানুষ হিসেবে আল্লাহ যে আমাকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধির শুকরিয়া আদায় করা, আমি সেই শুকরিয়া আদায় করছি। তার মানে আগামী নির্বাচন যদি হয়ও, ফেব্রুয়ারিতে যদি হয়ও, সেই নির্বাচনটি আপনার বিবেচনায় ভালো হবে না, কিংবা আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এমন কোন নির্বাচন হবে না, এটুকুই বুঝলাম। যদি কখনো ভালো নির্বাচন হয়, কখন ভালো নির্বাচন হবে বলে আপনার মনে হয়? এটা এবারও হতে পারে, মানে মূল ব্যাপার হলো তো রাজনৈতিক বিষয়টা এত দ্রুত, মানে শেখ হাসিনা যেদিন যাবেন, উনি তার আগের দিনে তো আমরা কেউ কল্পনা করিনি। আমি তো সকাল থেকেই, ওই 5ই আগস্ট সকাল থেকেই আমি রাস্তায় ছিলাম। মানে আমার পর্যায়ের কোনো লোক, আমি যে সময় বের হয়েছি ঝড়ের মধ্যে, একটা লোকও বলতে পারবে না ঘর থেকে বের হয়েছে। 5 তারিখে আমি সকাল 9টার সময় আমার বাসা থেকে বের হয়েছি, মুষলধারে বৃষ্টি ঢাকা শহরে। গোলাম মোল্লা রনির পর্যায়ে আছেন বিএনপির কোন একটা লোক ওই দিন রাস্তায় ঘোরাফেরা করছেন, যদি বলতে পারে যে আমি ওই সময় রাস্তায় ছিলাম, আপনি জিজ্ঞেস করে দেখেন, ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমি তো সেই বের হওয়া মানুষ, সেরকম মানুষ, যখন কারফিউ চলছিল। তো বের হওয়ার পরে যদি 6 তারিখ থেকে যে সুযোগগুলো বাংলাদেশে এসেছে, তো সেই সুযোগ গ্রহণ করার মতো প্রফেশনালিজম, এক্সপেরিয়েন্স, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, কানেক্টিভিটি আমার ছিল, এখনো আছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা হয়েছেন, তাদের সবার চাইতে এখন যারা আছেন ইন পার্সন রিলেশন, মানে নূরজাহান বেগম সাহেবের সাথে ওনার যে সম্পর্ক, সে ধরেন ইন্টারনাল পারিবারিক সম্পর্ক, এর বাইরে অন্যান্য যারা এসছেন, আসিফ নজরুল বলেন, অন্যান্য যারা বলেন, রেজওয়ানা বলেন, তাদের সবার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু আমি তো সুযোগ নেইনি কখনো। আচ্ছা, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, এত মানুষ এত ব্যাংক দখল করলো, এত কিছু করলো, তারেক রহমান সাহেবের সাথে আমার যে সম্পর্ক, এখন যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবেন না যে আমার চেয়ে তারেক রহমান সাহেবের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল বা আছে। নো ওয়ান ক্যান। তো আমি তো সুযোগ নিচ্ছি না, আমি তো নির্বাচনী এলাকায় গিয়ে কখনো একটা মানে একদিনের জন্য যাইনি, মানে গত আগস্ট মাস থেকে, মানে 18 যে আসছি, এরপর থেকে এলাকাতে যাইনি। আপনি বোঝার চেষ্টা করেন যে এটা হলো পরিস্থিতি বুঝতে পারা। কিন্তু যদি আমার সুযোগ নেওয়ার মানসিকতা থাকতো, তাহলে তো পটুয়াখালীতে আমি যদি যাই, এখন সেখানে পটুয়াখালীতে আলতাফ চৌধুরী সাহেব আছেন, অন্যান্য যারা আছেন, পটুয়াখালীর রাজনীতি যারা করেন, ইভেন বরিশাল বিভাগে যারা রাজনীতি করেন, টোটাল বরিশাল বিভাগে, তো দলীয় হাইকমান্ডের সাথে আপনি মির্জা ফখরুল ধরেন, প্রেসিডেন্ট মেম্বার যারা আছেন তারা ধরেন, তারেক রহমান সাহেব ধরেন, বেগম জিয়া বলেন, আমার সাথে ভালো সম্পর্ক বরিশাল বিভাগে ক্লেম করতে পারবে না কেউ, নো ওয়ান। দলের ভিতরেও পারবে না, বাইরেও পারবেন না, এমনকি মানে অন্য যারা বাইরের লোক আছেন তারা কেউ পারবেন না। কিন্তু আমি তো বরিশাল যাইনি, আমি কোনো সুযোগ নেইনি। তো এটাকে আপনি কি বলবেন? এটা একটা আত্মসংযম, বুঝতে পারা যে ইটস নট গুড।